করছি গল্প আইরিশ রহস্য। প্রথম পর্দা। কলকাতার মধ্যরাত্রি 2টো বেজে গেলে পুরো শহরটাই যেন খালি খালি লাগে। চারিদিকটা শুনশান। রাস্তায় গোনাগুনতি কিছু মানুষ থাকে, যাদের কিছু জনের ঠাঁই ফুটপাতে আর কিছু জনের ফুটপাতের ওপরে অপেক্ষায়। ভিড়ে ঠাসা শ্যামবাজার বা শিয়ালদা সবই রাতের সাথে সাথে নিজের রূপ পরিবর্তন করে নেয়, স্নান করে নেয় শূন্যতাতে আগামী উদয়ের জন্য। শহরের প্রায় সবাই যখন কাতর ঘুমে অবচ্ছন্ন, কেউ বা নিজের পার্টনারের সাথে খেলাতে মশগুল। নর্থ কলকাতার কোনো এক ফ্ল্যাট থেকে একজন মহিলাও দ্বিতীয় কোনো পুরুষের সাথে ফোনে আর্ত কণ্ঠে অভিমান জমাতে মরিয়া। ওপার থেকে মহিলার গলাটা খুব কোমল, ঠিক শেষ রাত্রি রজনীগন্ধার মতো। আমি এভাবে আর কাটাতে পারছি না, আর পারছি না। বাঁচাও আমায় নিখিল, একটু সবুর করো লক্ষ্মীটি। আর কয়টা দিন মাত্র। কতবার এক কথা বলবে তুমি? তুমি জানো না এই অচেনা লোকটার সাথে আমি আর জীবন কাটাতে পারছি না। আমি তোমাকে চাই। আর কতবার তোমাকে বোঝাতে হবে বলতে পারো আমায়? আমি তোমাকে চাই। আমিও তোমাকে চাই, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। বুঝতেই তো পারছো সমস্তটাই আমার এক্সপেরিমেন্টটা সফল হবারই পথে। থাকো তুমি তোমার এক্সপেরিমেন্ট নিয়ে, আমি আর পারছি না সহ্য করতে। মরে যাবো এবারে লক্ষ্মীটি। আর কয়টা দিন ব্যাস। আবার সেই কথা। তোমার কথা শুনে বিয়ে করতে রাজি হলাম নিখিল। তোমার কথা শুনে শ্বশুরবাড়ি থাকতে রাজি হলাম। তোমার কথা শুনে এই বছর বছর মুখ বুজে সতীর অভিনয় করে গেলাম। আর কতদিন অপেক্ষা করতে বলবে তুমি বলতে পারো আমায়? তুমি কি চাও না আমি একটু বাঁচতে পারি? একটু সময় লেগে যাচ্ছে লক্ষ্মীটি সবকিছু ঠিক করতে। আর একটু সময় দাও। আর কত সময় লাগবে তোমার? সময়, সময় আর সময়। কি করে বলো এখনো এই কথা? তুমি সত্যি করে বলো আমায় তুমি ভালোবাসো কিনা? বাসি বাসি, খুব ভালোবাসি, তাই আজও তোমাকে চাই। মিথ্যে কথা। সত্যি ভালোবাসলে আজ আমায় এই দিন দেখতে হতো না। তুমি কি বুঝবে কষ্ট? দিনের পর দিন একটা অন্য পরপুরুষের সাথে এক ঘরে এক বিছানাতে শুতে আমার যে কি কষ্ট হয়, বুকটা ফেটে যায়। বড্ড কষ্ট লাগে নিখিল। সেদিন বাবার মুখ চেয়ে কিছু বলতে পারিনি, কিন্তু আজ। আজ কি তুমি? চুপ চুপ চুপ, একদম চুপ করো। আর না, আর কষ্ট করতে হবে না। আমি পরিকল্পনা করছি। ওটা ঠিক হলেই কেল্লা ফতে। সাপ মরবে, লাঠিও ভাঙবে না। মেয়েলি গলা একটু শান্ত হলো মুহূর্তের মধ্যে। কি পরিকল্পনা? সব ঠিক হয়ে যাবে তো তাতে? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তাহলে আমাকে বলো কি করতে চলেছো তুমি? সব বলবো, আগে সবকিছু গুছিয়ে নেই। একটু সময় নিল মহিলাটি। একটু চুপ থেকে বলল, নিখিল, ও বোধহয় জেগে গেছে। আমি রাখছি ফোনটা। ও ঘর থেকে শব্দও আসছে বাথরুম খোলার। সাবধানে থেকো তুমি। ফোনটা হঠাৎ কেটে গেল। দ্বিতীয় পর্দা। কলকাতার কোনো এক নার্সিং হোমে আই কেয়ার মানে চোখের পরীক্ষা করা হয়। সমস্যাটা কবে থেকে বুঝতে পেরেছেন? ঠিক বুঝতে পারছি না, তবে ছানি অপারেশন করার পর আপনি যেদিন ছাড়লেন তার ঠিক পরের দিন থেকেই ঘটছে মনে হচ্ছে। আপনার স্ত্রী বললেন আপনি রাতে ঠিক করে ঘুমোতেও পারছেন না। হ্যাঁ ডাক্তারবাবু, রাতে চোখের পাতা বুঝলেই মনে হচ্ছে আমি এখনো তাকিয়ে আছি আর ওরা। এই বলে পার্থবাবু চোখ বুজিয়ে নিলেন ভয়ে। শান্ত হন পার্থবাবু, নিন জল খান। আমি শুরু থেকে সমস্তটা জানতে চাই, আপনি বলুন। আজ আপনি শেষ পেশেন্ট। আপনি সময় নিয়ে বলুন, কোনো তাড়াহুড়ো নেই। পার্থ জলের গ্লাসটা ডান হাত দিয়ে ঢকঢক করে খেয়ে নিল। ডান পকেট থেকে রুমালটা বার করে কপালের জলবিন্দু মুছে নিয়ে বলতে শুরু করলো, সাধারণত ছেলেদের বাম চোখটা একটু কমজোরি হয় আপনি বলেছেন, কিন্তু আমার ডান চোখে বেশ কিছুদিন হলো ঝাপসা দেখছিলাম। রোহিণী আমার স্ত্রী, ওর কথা মতন আমি ডাক্তার দেখাতেও রাজি হই। আপনি বললেন ছানি পড়েছে, অপারেশন করতে হবে। আপনার কথা মতো সেটাও করলাম। প্রায় 1 মাস ধরে কালো চশমাটা পরেছিলাম, যেটা দিয়েছেন। আপনার কথা মতো এই তো দিন 7 হলো কালো চশমাটাও খুলেছি। তারপর থেকেই আমার সাথে কি হচ্ছে বুঝতে পারছি না। সেটাই শুনতে চাইছি। সব কথা ভেবে ভেবে বলবেন, কিচ্ছু মিস করবেন না। অফিস যাওয়া চশমা খোলার পরদিন থেকেই শুরু করি। এই সেদিন আমি অফিস থেকে বাড়ি ফিরতে একটু লেট হয়েছিল। রোহিণী সেদিন পাশেই কোনো এক বন্ধুর বাড়ি গিয়েছিল। বরাবরের মতন বাড়ি ফিরে ফ্রেশ হতে গেলাম বাথরুমে। বেশ কিছুক্ষণ পর বেরিয়ে এলাম, তখনও ও আসেনি। রান্নাঘরে গেলাম যখন, ওই ফ্রিজ থেকে খাবারগুলো বার করব বলে লাইটের সুইচটা টিপলাম। টেবিলের সামনে দেখলাম রোহিণীর দিদা বসে আছে। সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম আমি। অন্ধকারে হঠাৎ কাউকে দেখে ভয় পাওয়া সম্ভব, এতে তো আশ্চর্যের কিছু দেখছি না পার্থবাবু। এমনটা হলে দেহে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণে ঠিক ভারসাম্য নিয়ে চলে আসে। না ডাক্তারবাবু, আমি অন্ধকারকে ভয় পাই না। ওর দিদা ওখানে কিভাবে বসেছিল সেটাই আমি বুঝতে পারিনি। হয়তো কোনো কারণে তিনি এসেছিলেন আপনার আসার আগেই, আপনি জানতেন না। আর আপনি তো বললেন উনি চেয়ারে বসেছিলেন। কেন এসেছিলেন সেটা ওনাকে জিজ্ঞাসা করলেই তো মিটে যেত। ডাক্তারবাবু, কাকে জিজ্ঞাসা করব? কিভাবেই বা জিজ্ঞাসা করব বলুন তো? অবাক হয়ে ডাক্তারবাবু বললেন,
কি আশ্চর্য, একজন মানুষকে কিভাবে জিজ্ঞাসা করবেন সেটা তো আপনি অবশ্যই ভালো করে জানেন। উত্তেজিত স্বরে পার্থ প্রায় চেঁচিয়ে বলল, আমি মানুষের সাথে কথা বলতে জানি, কিন্তু রোহিণী বলেছিল ওর দিদা 4 বছর হলো মারা গিয়েছেন। আমি ছবিতে দেখেছিলাম। তাহলে উনি কে? চেম্বার নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তার বা তার অ্যাসিস্ট্যান্ট কেউই এই ব্যাপারটা আজ করতে পারেনি। ডাক্তার নিজে একটু সময় নিল, ঠোঁট দুটো চেপে ভাবতে শুরু করলো, এও কি সম্ভব নাকি? কৌতূহলের সাথে টেবিলের সামনে এগিয়ে জিজ্ঞাসা করলেন, বলেন কি? এ অসম্ভব, হতেই পারে না। এটা সত্যি, জানি আপনি বিশ্বাস করবেন না। আচ্ছা, করলাম বিশ্বাস। তারপর কি করলেন? ভয়ে চোখ বন্ধ হয়ে গিয়েছিল। কিছু সময় পরে যখন আবার চোখ খুললাম, দেখি সে বসার জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। বলেন কি, সাংঘাতিক ব্যাপার। ডাক্তার আঁতকে উঠে কথাগুলো বলল। কোনো রকমে নিজের দেহে টাল সামলে দৌড়ে শোবার ঘরে যাব মাথায় এলো, কিন্তু শরীর নাড়াতে পারছিলাম না। পাশ ফিরেছি যেন কলে চলা পুতুলের মতন। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখলাম স্ত্রী বসে আছে চোখের সামনে, আমাকে হুঁশ ফেরানোর চেষ্টা করছে। এই রকম আর কখনো হয়েছে? শুরুটা সেদিন থেকেই। তারপর থেকে যা নয় তাই হচ্ছে। আচ্ছা, তার মানে এরপর থেকে আবারও এরকম ব্যাপার ঘটেছে আপনার সাথে? বেশ, আপনি বলতে থাকুন। তার পরের রাতের ঘটনা। ডিনার শেষে একটু ধূমপান করি, বরাবরের অভ্যাস আমার। ওর শরীর খারাপ ছিল সেদিন, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আমি ফ্ল্যাটের বারান্দাতে। রাত তখন প্রায় 11টা। অফিসের একটা ফাইল মোবাইলে সেভ করা ছিল, তাই চেয়ারে বসে সেটাই দেখছিলাম। রোহিণী খুব গাছ ভালোবাসে। বারান্দাতে জবা, জুঁই, নয়নতারার ছড়াছড়ি। বেশ কয়দিন হলো ঘৃতকুমারী গাছ কটা এসে রেখেছে, ওদিকেই তাকিয়েছিলাম। বেশ তাজা তাজা সবুজ, মোটা কাটা সমেত ডাঁটিগুলো রাতে বেশ অন্যরকম লাগছে। গাছের দিকে তাকিয়ে থাকলে ভাবনাটা ভালো জমে। হঠাৎ জবা গাছের পাতাগুলো নড়ে উঠল ঝাঁকুনি দিয়ে। সকালের ফোটা ফুলগুলো তখন চুপসে গেছে, ঝাঁকুনি খেয়ে এখনো নড়ছে স্পষ্ট। কৌতূহল বশত নড়ে চড়ে বসলাম। পোকা বা ইঁদুর এমন জোরে নাড়াতে পারবে না, এটা নিশ্চিত ছিলাম আমি। অন্ধকারে ভালো করে খেয়াল করতে মনে হলো একটা গোল মতন কিছু উঁকি মারছে। বুঝতে পারলাম না ওটা কি। অন্ধকারে চোখ যখন সয়ে নিল, বুঝতে পারলাম ঠিক যেন মানুষের মুখ আমার দিকেই তাকিয়ে আছে। চোখের মণিটা সাদা হয়ে জ্বলজ্বল করছে, কোটরটা নীল কালোতে। ভেতর থেকে যেন উজ্জ্বল আলো বেরিয়ে আমার দিকে পড়ছে। সামান্য সময়ের জন্য হলেও আমি ভয় পেয়ে গেছিলাম। আবার তাকালাম যখন, ধীরে ধীরে সেই মুখটা শূন্যে উঠে যাচ্ছে। কোথাও কোনো শরীর নেই সেই মাথায়। ভাসমান অবস্থায় সেই মুখের আর দুই পাশ একটা বড় সড়ো কলেবর দেখতে দেখতে তৈরি করে নিল নিজে থেকেই। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করব এবার? একই দেখছি আমি। গলা শুকিয়ে গেছে, একটুও আওয়াজ আসছে না যে রোহিণীকে ডাকবো। ঘাড়টা অকেজো হয়ে গেছে, নাড়াতে পারছি না এক বিন্দু। চোখ যেন সম্মিলিত হয়ে আছে সেই কালো দেহের ওপরে থাকা নীল চোখের দিকে। ডাক্তারবাবু, বিশ্বাস করুন, পলক ফেলতে পারছিলাম না। তারপর কি হলো? ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন ইতস্তত হয়ে। দেহটা আমার দিকে এগোতে থাকলো। টপগুলো যেমন তেমনই ছিল। শরীরটা ভেসে ভেসে এলো মনে হলো। আমার সারা শরীর অবশ হয়ে গেছে। সেই মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি কিনা তাও আমি জানি না। শুধু এটা জানি, সেই নীল চোখ দুটো আমার সামনে শুধু কাছাকাছি চলে আসছে, খুব কাছে, আরও কাছে, আরও। শুধু নীল, নীল, নীল আর নীল। কথা বলতে বলতে পার্থবাবু চোখ বন্ধ করে কেমন ঝিমিয়ে গেলেন চেয়ারে বসে থাকা অবস্থাতেই। পার্থবাবু, পার্থবাবু, চোখ খুলুন। পার্থবাবু উঠুন। বোধহয় সেন্সলেস হয়ে গেছেন। ডাক্তার নিজের অ্যাসিস্ট্যান্টকে বললেন, নার্স, ওনার স্ত্রীকে ডেকে দিন, বাইরে বসে আছেন। ডাকা মাত্রই রোহিণী ভেতরে ঢুকে আসলো। আপনার স্বামী কি প্রচন্ড চাপ নিচ্ছে অফিসে? ওনার সব কথা আমিও শুনলাম। বিশ্বাস অবিশ্বাসের কথা পরে। উনি কথা বলতে বলতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছেন। রাতে যে ঘুম হয়নি সেটা ওনার চোখ দেখলেও বোঝা যাচ্ছে। রোহিণী বলল, হ্যাঁ স্যার, আপনাকে বলেছিলাম না ও রাতে ঘুমাচ্ছে না। আমি বুঝতে পারছি না, দিনের পর দিন ও কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আপনি কিছু একটা করুন, নয়তো ওকে এভাবে আমি দেখতে পারছি না। মুখটা আঁচলে চাপা দিয়ে ফুপাতে শুরু করলেন রোহিণী দেবী। ভেঙে পড়বেন না আপনি, দেখছি কি করা যায়। আজকের জন্য এটুকু থাক। ওনার উপর দিয়ে বেশ ধকল গেছে মনে হচ্ছে এটুকু সময়ের মধ্যে। আপনি ঠিক 5 দিন পর ফোন করে পার্থবাবুকে নিয়ে আর একটা ভিজিটে আসবেন। নতুন আর একটা ওষুধ শুধু লিখে দিচ্ছি চোখের জন্য, আপনি নিজ থেকে নিয়ে নেবেন। শুধুমাত্র ঘাড়টা নেড়ে সম্মতি দিল রোহিণী দেবী। আঁচলটা সরিয়ে নিজের মানি পার্সটা নিয়ে রোহিণী পেছনে ফিরে যাচ্ছিল। ডাক্তারবাবু পেছন থেকে ডাকলেন, আচ্ছা রোহিণী দেবী, আপনাদের পরিবারে এমন কেউ আছেন যার চোখ দুটো নীল মতন? একটু সময় নিয়ে রোহিণী বলল, হ্যাঁ আছে, পার্থর দিদি। ওর চোখ পুরো নীল না হলেও খুব আকর্ষণীয়। আমি ছবিতে যেমনটা দেখেছিলাম তাই তো মনে পড়ছে, খুব সুন্দরী। ডাক্তারবাবু একটু ভেবে বললেন, চেহারা কেমন? মানে রোগা না মোটা?
রোহিণী আবার একবার ভেবে নিয়ে বললেন, চেহারা খুব ভারী নয়, দেখেই বোঝা যায়। উনি এখন আছেন কোথায়? একটু ইতস্তত হয়ে রোহিণী বললেন, উনি এখন নেই, মানে ওর দিদি বেশ কয় বছর আগে ট্রেনে কাটা পড়ে মারা যান। শেষের কথাগুলো ডাক্তার কাছে বোধহয় প্রত্যাশিত ছিল, কিন্তু বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। মনে মনে একটা হিসাব গোছাতে শুরু করলেন ডাক্তার বর্মন। ডাক্তারকে চিন্তায় থাকতে দেখে রোহিণী কৌতূহলী হয়ে নিয়ে নিজে জিজ্ঞাসা করলো, হঠাৎ এমন কথা জিজ্ঞাসা করলেন কেন ডাক্তারবাবু? তেমন কিছু নয়, জাস্ট একটা এমনি সিম্পল কোয়ারি ছিল। আপনি নিজ থেকে ওষুধ নিয়ে আসুন। নার্স ততক্ষণ পার্থবাবুর সাথেই আছেন। তৃতীয় পর্দা। ডক্টর বর্মন পেশায় একজন চোখের ডাক্তার। মেডিকেল কলেজের কাছাকাছি চেম্বার করেছেন। ভালোই পসার জমেছে বিগত কয়েক বছর ধরে। হেদুয়া পার্কের ছোট্ট একটা ফ্ল্যাটে থাকেন। ডাক্তারির পাশাপাশি উনি সময় মতো সাইকোলজি নিয়ে পড়াশুনো করছেন। শখের বিষয় হিসেবে যথেষ্ট জ্ঞান হয়েছে। সময় দেন সেরকমই এই বিষয়ের পেছনে। মানুষের মন কতটা বিচিত্র সেটা স্বয়ং মানুষই নিজেই জানে না। একবার যা দেখে সম্পূর্ণভাবেই তা মেমোরিতে স্টোর হয়ে যায়। অবচেতন মন কোন স্মৃতিটাকে ধরে রেখে দেয় সেটা একমাত্র নিজেই জানে। এর ওপর কারোর হাত নেই। হ্যালুসিনেট ব্যাপারটাও অদ্ভুত। চোখের সামনে কিছু না থাকা সত্ত্বেও ব্রেন নিজের খেয়ালে এমন কিছু এঁকে ফেলবে মনের মতো করে, বাইরে থেকে সেটা আসল না নকল তা বোঝাই যাবে না শরীরের পক্ষে। অবচেতন মন অনেকাংশে এক্ষেত্রে সাহায্য করে। মানুষটা অবচেতন মনে সেই ছবি কিভাবে জিইয়ে রেখেছে সেটাই আজও রহস্য। পার্থবাবুর সাথে আদৌ কিছু কি ঘটে গেছে যার জন্য এরকম কিছু চোখের সামনে দেখেছে? এইসব ব্যাপারে জানতে হলে সেই মানুষের ইতিহাস ঘাঁটা বড্ড জরুরি। এইসব চিন্তা করতে করতে ডক্টর বর্মন ফ্ল্যাটের চাবিটা হাতে নিয়ে দরজা খুললেন। সারাদিনের ক্লান্তির পর শরীর সত্যিই দেয় না। নিজেকে রিফ্রেশ করে শরীরটা একটু চাঙ্গা করতে রান্নাঘরে গেলেন। ফ্ল্যাটের একদম এক কোণে সেটা। আলোটা জ্বালার পর চোখের সামনে এক ধরনের দৃশ্য স্পষ্ট হলো। সকালে পার্থবাবু ঠিক যেমন বলেছিলেন সেই রকম ভাবে ভাবার চেষ্টা করলেন ডক্টর বর্মন। একটা ব্যাপার, পার্থবাবু যখন বলছিলেন চোখের মণিটা একদম স্থির ছিল, যেন সচক্ষে এখনো দেখতে পাচ্ছেন, অনুভব করতে পারছেন। তার মানে, আর যাই হোক, উনি মিথ্যে কথা বলেননি বা বানিয়ে কিছু প্রকাশ করেননি। তারপর এক গ্লাস জল ঢকঢক করে যেভাবে খেলেন যেন পৃথিবীতে একটা শেষ বিন্দু। বুক সেলফের মধ্যে থাকা হলুদ রঙের ডায়েরিটা খুলল। অদ্ভুত কেস পেলে একটা জায়গাতে লিখে রাখতে, সেই জন্যই এই ডায়েরি। 2 নম্বর কেস হিসেবে আজকের তারিখ দিল। পুঙ্খানুপুঙ্খভাবে যতটা সম্ভব সম্পূর্ণ বিবরণ লিখে রাখলো, পরবর্তী সময়ে বুঝতে বা কোনো কারণে দরকার হলে যাতে সুবিধে হয়। একটা ব্যাপার খুব স্পষ্ট যে পার্থবাবু যাদের দেখছেন তারা ওনার খুব কাছের, খুব পরিচিত। তার থেকেও আশ্চর্যের বিষয়, তারা আর পৃথিবীতে নেই। যারা নেই তাদের উনি কিভাবে হ্যালুসিনেট করছেন, এটাই ধাঁধা। রাত 10টা। ফোনটা বেজে উঠল ডক্টর বর্মনের। নাম্বার না দেখেই ধরে নিল ফোনটা। হ্যালো, কে বলছেন? ওপার থেকে কোনো রকম শব্দ নেই। এই সময় তো নর্মালি কেউ ফোন করে না, করলেও সে কথা বলে। অন্তত পক্ষে বিপদে পড়লে তো সাথে সাথেই বোঝা যায়। বুঝতে পারল না ডক্টর। একটু সময় নিয়ে আরেকবার বললেন, হ্যালো, কে বলছেন, কাকে চান? না, কোনো উত্তর আসেনি। ঘড়ির দিকে দেখে নিলেন, সময় হয়ে গিয়েছে খাবার। কিছুটা বিরক্ত নিয়েই ফোনটা রেখে দিতে যাবে, ওপার থেকে একটা অস্পষ্ট শব্দ। ডাক্তারবাবু। গলাটা মেয়েলি, বলার ধরনটা যেন মনে হলো কেউ ওর সাথে মজা করছে। বলুন, কে বলছেন? এবার জবাব এলো, আমি বলছি। আমার চোখটা একটু দেখে দেবেন? আপনি কাল আমার চেম্বারে আসুন। না, আমি এখনই দেখাতে চাই। এখন তো সম্ভব না, আপনি কাল আসুন। ফোনটা রাখুন এখন। এখনই সম্ভব? একটিবার পেছন ফিরে তাকান ডাক্তারবাবু। আমি তো তখন থেকেই অপেক্ষা করছি আপনার জন্য। শেষ কথাটা যেন মনে হলো পেছন থেকে ফিসফিসিয়ে কেউ বলল। কাল ঘাম ছুটে গেল সারা শরীরের মধ্যে দিয়ে মুহূর্তের মধ্যে। ঘাড় শক্ত হয়ে গেছে। ডাক্তার আর নিজের শরীর নাড়াতে পারছে না। অবশ লাগছে নিজেকে। অজানা শিহরণে কানে মোবাইলটা যেমন ছিল তেমনভাবেই রয়ে গেল। ওপারের আওয়াজ আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে। ঠান্ডা হাওয়া পেছন থেকে অনুভব করছে। ক্রমশ সেটা যেন আরো ঘন হচ্ছে। পেছনে কি সত্যি কেউ আছে যেমনটা শুনল সে, নাকি নিছক মজা করার ফন্দি? মস্তিষ্কে যে কথাটা একবার ঢুকে যায়, অবচেতন মন চোখকে বাধ্য করে সেই বিষয়টা ভাববে। চলমান দৃশ্যের মতন চোখের সামনে যেন সেটা প্লে হতে শুরু করে। একটু দুর্বল মনে হচ্ছে নিজেকে। কোনো রকমে মনের জোর সঞ্চয় করে শরীরটা ঝাঁকুনি দিয়ে পেছনে একবার ঘুরে গেল। পেছনে যেটা দেখলো সেটা কিছুই ছিল না সেখানে। শুধু ফ্রিজের দরজাটা খোলা ছিল। নিজের অজান্তে সেটা খুলে এসেছে বুঝতেই পারল। আজ রাতে এই কেসটা নিয়ে বেশি ভাবা ঠিক হবে না। সারাদিন অনেকটা চাপ পড়ে যাচ্ছে মাথার উপর। মাথার বিভ্রাট ইন্দ্রিয়গুলোকে ভুলভাল নির্দেশ দিয়ে ফেলে। এখন সত্যি একটু রেস্ট দরকার ডাক্তারের। পরদিন সকালে চেম্বারে যখন গেল, রাতের প্রায় সমস্ত কিছুই ভুলে গেছে। ঢোকার মুখে দেখলেন বসার জায়গায় পার্থবাবুর স্ত্রী রোহিণী বসে আছেন আগে থেকেই।
মুখ দেখে খুব বিধ্বস্ত লাগছে। কাল রাতে মনে হয় কিছু একটা ঘটেছে। হাসি মুখের আদান প্রদান করার পর গেটটা টেনে নিজের রুমে ঢুকলো ডক্টর। অন্যদিন হলে ঢুকেই আগে একটা কফির অর্ডার দেন, প্যাড, পেন্সিল আর যাবতীয় জিনিস বার করতে করতে মিনিট 10 সময় নিতেন ডক্টর বর্মন। আজ ওনাকে দেখার পর ঠিক ধাতস্থ লাগলো না, রুটিনটা একটু ঘেটে গেছে বোধহয়। অ্যাসিস্ট্যান্টকে ডেকে সাথে সাথে বললেন, বাইরে যিনি আছেন তাকে ভেতরে আসতে বলো। স্যার, একটু কফি খাবেন না? অ্যাসিস্ট্যান্ট বলল। না, আজ আর খাবো না, তুমি ওনাকে পাঠিয়ে দাও। ওকে স্যার। শোনো শোনো, মাথাটা একটু ধরে আছে, একটু আদা চা করে আনতে বলো তো 2 কাপ। জি স্যার। সেকেন্ড খানেক পর রোহিণী ঢুকলেন। বলুন ম্যাডাম, আমি তো 7 দিন পরে আসতে বলেছিলাম, আর আপনি আজ এলেন, তাও একা কেন? কাল রাত থেকেও ঘুমায়নি, এখনো জেগে বসে আছে। আমি কি করব বুঝতে পারছি না ডাক্তারবাবু। পেছন থেকে আদা চা এসে গিয়েছে ইতিমধ্যে। কুইক সার্ভিস একদম। কাপটা বাড়িয়ে দিয়ে ডাক্তারবাবু বললেন, শান্ত হন ম্যাডাম, নিন, একটু সময় নিয়ে আস্তে আস্তে বলুন। নিজের পছন্দ মতন কিছু পেয়েছে এমন ভাবে সেটা নিয়ে নিল রোহিণী। ঠোঁট ঠেকালো কাপে। একটু সময় নিয়ে নিজেকে শক্ত করলো রোহিণী। একটু আগে যতটা ছটফট করছিল এখন অনেকটা সাবলীল। রোহিণী শুরু করলো। কাল এখান থেকে বাড়ি যাওয়ার পর উনি একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই শুয়েছিল। আমি খাবার বানাতে চলে গিয়েছিলাম, এসে দেখি ঘুমিয়ে পড়েছে। দুপুরের দিকে একটু খাবার খেয়ে নতুন ওষুধ দিলাম, আপনার কথা মতোই। তারপর আর তেমন কিছু হয়নি। ঠিক রাত্রিবেলা খাওয়ার পর শুয়ে পড়েছি দুজনেই। ঘুমিয়ে পড়েছি প্রায় বলা চলে। হঠাৎ পাশ থেকে বিকট চিৎকার। চেয়ে দেখি ও ঘুম থেকে উঠে চিৎকার করছে, মেরো না, মেরো না আমায়। খানিকক্ষণের মধ্যে হতভম্ব হয়ে গিয়েছিলাম। এমন তো ও এর আগে কখনো করেনি। চোখে মুখে একটু জল ছিটিয়ে দিতে চোখ খুলল। পুরো কপাল ঘেমে গেছে, শ্বাস প্রশ্বাস দ্রুত, ভ্যাবাচাকা খেয়ে গেছে এমন ভাবে আমার দিকে তাকালো। ছানা বড়া চোখে যেভাবে ও আমার দিকে তাকিয়েছিল, মনে হলো কিছু একটা দেখে ও ভয় পেয়েছে। কি হয়েছে তোমার? খারাপ স্বপ্ন দেখেছো? জিজ্ঞাসা করলাম। মুখে কোনো কথা নেই, কোনো উত্তরও দেয়নি। কেমন ভাবে তাকিয়ে আছে শুধু। পাশে থাকা জলের গ্লাসটা ধরিয়ে দিতে ঢকঢক করে শেষ করে দেয়। সোজা হয়ে বিছানায় বসলো, ঠিক যেন ধ্যান করছে সোজা হয়ে। কি ভাবছিল জানি না। তারপর আমাকে কিছু না বলেই আবার আগের মতো শুয়ে পড়লো। আমি চুপচাপ ওর পাশে শুয়ে রইলাম। ঘুম আসছিল না। তারপর কি হলো? উনি ঘুমিয়েছিলেন? ডাক্তার জিজ্ঞাসা করলো। সেটা হলে তো আজ আমায় এখানে দৌড়ে আসতে হতো না। কিছু সময় পর আবার চিৎকার করতে শুরু করলো। এবারে আরো জোরালো, সেই একই কথা বলতে থাকে। তারপর আর পারিনি ঘুমাতে, সারা রাত জেগে বসে আছি। সকাল হওয়া মাত্রই আপনার কাছে দৌড়ে এলাম। উনি সারা রাত ঘুমোলেন না বলছেন তাহলে? কিসের ভয়? ঘুমালে নাকি ওর চোখের সামনে কেউ আসছে, আর যেন ওর গলা টিপে মেরে ফেলতে চাইছে। কে সে? আপনি জিজ্ঞাসা করেছেন? জিজ্ঞাসা করেছিলাম। ও বলল ইন্দু। সে কে? ওনার প্রথম স্ত্রী। তা উনি এখন কোথায়? নেই, চলে গেছেন। কোথায় গেছেন? অ্যাড্রেস রেখে গেছেন? উনি মারা গেছেন আজ থেকে কয়েক বছর আগে। শেষ কথাগুলো ততটা নাড়া দেয়নি ডক্টরকে, যতটা উনি দেখালেন প্রকাশ্যে। বড়ই বিচিত্র কেস। চোখের ডাক্তারের চেম্বারে এসব কি হচ্ছে? কিভাবে ঠিক করবে বুঝতে পারছে না। হাজার হোক, রোগীটা তো তারই। চোখের চিকিৎসার সাথে এর কোনো সূত্রপাত আছে কি আদৌ? পার্থ আর রোহিণীর দাবি তো সেই রকমই। ম্যাডাম, আপনি এক কাজ করুন, এখন বাড়ি যান, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। আপাতত উনি ঘুমাবেন, কাল আমি নিজে গিয়ে দেখে আসব। আপনি এখন বিনা ভয়ে বাড়ি যান। একটুও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে রোহিণী বললেন, ডাক্তারবাবু, ও ঘুমোতে পারবে তো? বিলক্ষণ পারবে। ওষুধ খাওয়ার আগে পার্থবাবুকে ভাত খাইয়ে দেবেন। বেশি কিছু জোর করবেন না, ওনার মানসিক অবস্থা অত্যন্ত দুর্বল। ঠিক আছে ডাক্তারবাবু। পুরনো প্রেসক্রিপশন আনতে ভুলে গেছে রোহিণী, তাড়াহুড়ো করে বেরিয়েছে। ডক্টর বর্মন অন্য একটা সাদা প্যাডে লিখে দিলেন। রোহিণী নিচ থেকে ওষুধটা কিনে নিয়ে চলে গেলেন। আর মন লাগছে না চেম্বারে। ডক্টরি লাইফে এমন একটা কেস পেয়ে যাবেন উনি ভাবতেও পারেননি। সকালে আসা মাত্র এই একটা অদ্ভুত রহস্য ডক্টর বর্মনকে আবার ধোঁয়াশায় ফেলেছে। কালকের সমস্ত কথা মাথায় আবার ভিড় করে এলো। কোথায় কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না। সারাদিন যেই কয়জন পেশেন্ট এসেছেন সবাইকে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে চেক করিয়ে নিলেন, নিজে শুধু প্রেসক্রিপশন ধরলেন। কাজে মন লাগবে না, এটাই হয়তো স্বাভাবিক। পঞ্চম পর্দা। রোহিণীর জীবন দুশ্চিন্তার মধ্যে কাটছে। বুঝে উঠতে পারছে না বারংবার এই ওষুধগুলোতে আদৌ কাজ হবে কিনা। অন্য ডাক্তারকে জানালেও তো সমস্যা, পার্থ সেটাতে মানা করবে। একবার যে ডাক্তারকে মনে ধরেছে তাকে সরানো যাবে না। পার্থর অসুখটা চোখের না সত্যি সত্যি মনের? পার্থ নিজের ঘরে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে অন্যমনস্ক হয়ে। রোহিণী ঘরে ঢুকতে হুঁশ ফিরল। বিছানা থেকে নেমে এসে রোহিণীর কাছে এলো তড়িঘড়ি করে। কি বললেন ডাক্তারবাবু? উনি কি আসবেন আমাকে দেখতে? কাল আসবেন। তবে উনি নতুন ওষুধ দিয়েছেন খাবার জন্য। ওষুধে কিছু হবে না রোহিণী, আমি তোমাকে কতবার বলছি। চোখ বুজলেই আমি তাদের দেখতে পারছি, যেন আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। কি হচ্ছে আমাকে একটু খুলে বলবে তুমি?
আমি কি করব বুঝতে পারছি না। পার্থ শুরু করলো গত রাতের অভিজ্ঞতা শোনানোর। রাতে ঘুম ভেঙে যাওয়ার পর দেখলাম তুমি পাশে শুয়ে আছো। আমি একটু বাথরুম গেছিলাম, চোখ মুখে জল দিলাম, ভালো লাগছিল শরীরটা। তারপর থেকে ফিরে এসে শুয়ে পড়েছি। চিন্তায় ঘুম আসছিল না। বেশ কিছুক্ষণ এদিক ওদিক করার পর যখন চোখটা বন্ধ করলাম, অদ্ভুত ব্যাপার, চোখ বন্ধ অবস্থায় ঘরটাকে দেখতে পাচ্ছি, পুরো ঘরটাই দেখতে পাচ্ছিলাম। ঘরের দরজার কোণে ফাঁকা অংশটাতে শুধু কালো ঘন মেঘের মতন কিছু একটা ভাসছে। চোখ খুলে ফেললাম, দেখলাম সেই একই ঘর, একই ছবি, পার্থক্য শুধু ওই কালো ছায়াটা গায়েব। তাই আবার চোখ বন্ধ করলাম। অমনি দেখি ইন্দু সেই কালো জায়গাটাতে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গেলাম। ইন্দু তারপর সারা ঘর জুড়ে ঘোরাঘুরি করছে, খুব তাড়াতাড়ি করে, ঠিক কেমন যেন পা হেঁটে ঘুরছে না, মনে হচ্ছে ভেসে ভেসে যাচ্ছে। ওর মুখটা সবসময় আমার দিকে, যেখানেই যাক না কেন মাথাটা আমার দিকেই। চোখ দিয়ে নৃশংসতা বেরিয়ে আসছে। এই এক্ষুনি কাছে এসে গিলে খেয়ে নেবে আমাকে। ভয়ানক এই দৃশ্য দেখে আমি চোখ খুলে ফেলি আবার। আশ্চর্য, ঘরের সবই ঠিক আছে, শুধু ইন্দু নেই। চোখের পলক ফেলতে এবারে ভয় করছিল, কিন্তু ভুল করে আবার পড়ে গেল পলক। আবার সেই দৃশ্য, আরো বিভৎস। ইন্দু অনেকটা কাছে চলে এসেছে, আমার বুকের উপর বসেছে, আমার বুকের উপর বসে আছে, চোখ দিয়ে আগুন ঝরছে, আমায় মেরে ফেলবে যেন। চোখ খুলতে পারছিলাম না, কি যেন একটা জাদু বলে আটকে ছিলাম তখন। যতক্ষণ চোখ বন্ধ ছিল দমটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল, শরীর অবশ হয়ে যায়, পা হাত নাড়তে পারছিলাম না, গলাটা টিপতে আসছিল। কোনো রকমের সমস্ত জোর সংগ্রহ করে চোখ খুলে উঠে বসি। তারপর ঠিক করলাম আর চোখ বন্ধ করব না, আর ঘুমাবো না, যতই কষ্ট হোক। সমস্ত কথা শুনে রোহিণী তেমন কিছু বুঝতে পারেনি। আচ্ছা শান্ত হও তুমি, স্নান করিয়ে দেবো না করে নেবে বলো? রান্না করতে হবে আমাকে। কোনো কথা না বলে কিছু সময় পর পার্থ বাথরুমে চলে গেল। দুপুরের খাবার দুজনে একসাথেই খেলো। রোহিণী জানতো পার্থ ঘুমোতে পারবে না, তাই ডক্টর বর্মনের কথা মনে করে নতুন ওষুধটা খাইয়ে দিল। পার্থ আস্তে আস্তে ঢলে পড়ল। একটু ঘুমিয়ে পড়তে রোহিণী নিশ্চিন্ত হলো। পাশ ফিরে ফোন নিয়ে কানে হেডফোন গুঁজে দিল। আসলে রোহিণী দুপুরে ঘুমায় না। ৮ ঘন্টা হবে মোটামুটি। রোহিণী টনক নড়ল যখন পাশ থেকে একটা হাতের গুঁতো ক্রমশ অনুভব করতে লাগলো। পাশ ফিরে দেখে পার্থ ছটফট করছে বিছানায় শুয়ে, মুখ থেকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কিছু একটা তাকে আটকে রেখেছে। চোখ না খোলা অবস্থায় মুখটা ক্রমশ লাল হয়ে যাচ্ছে, চোখের ভ্রু দুটো ওপর নিচ উঠছে নামছে, ঠিক যেন কেউ ওকে চোখ বন্ধ অবস্থায় ভয় দেখাচ্ছে। মুখ দিয়ে গোঙানির শব্দ করছে, আর কিছু বলতে চেষ্টা করছে। হাত দুটো গলার পাশে নিয়ে কিছু একটা আটকাতে চায়। রোহিণী বুঝে উঠতে পারছে না কি করবে কি না করবে। ডক্টরকে কল করার কথা মাথায় আসেনি আর। এই জায়গা ছেড়ে গেলেও হবে না, কারণ পার্থ যেভাবে বিছানায় কাতর, যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। ডক্টরের ওষুধটা খাওয়ানোর পরই এমন হলো, তাহলে কি ডক্টর জেনে শুনেই? কিছুটা হলেও ডক্টরের প্রতি সন্দেহ জাগলো রোহিণীর। পরের দিন ভোর, ঘড়িতে ৫টা ৫৫। ডক্টর বর্মন ঘুম থেকে উঠে সবেমাত্র ফ্রি হ্যান্ড ব্যায়াম করছেন। ফোনের শব্দে ব্যাঘাত ঘটল। এত সকালে ফোন চট করে আসে না। কিছুটা চিন্তিত ভাবেই ফোনের দিকে এগোলো। ফোনের ওপারের গলাটা চেনা ঠেকছে। ডক্টর বাবু, আমি রোহিণী, পার্থবাবুর স্ত্রী। হ্যাঁ, কিন্তু কি ব্যাপার এত সকালে? আমি দেখা করতে চাই আপনার সাথে এখনই, প্লিজ। ঠিক আছে, আসুন, ফ্ল্যাটের ঠিকানাটা নিন। আজ পর্যন্ত রোগীকে বাড়িতে ডাকার মতন ব্যাপার ঘটেনি। আবার এটাও ঠিক, আজ পর্যন্ত এমন করুণভাবে প্লিজ কেউ বলেওনি। ১ ঘন্টা প্রায় কেটে গেল। রোহিণীর জন্য তখন থেকেই অপেক্ষা করছেন ডক্টর বর্মন। সকাল ঠিক ৬টা ৫৫। দরজায় ঠক ঠক শব্দ পড়ল। খোলা মাত্রই যে ভদ্রমহিলাকে চোখে পড়ল সে কালকের রোহিণী নন। রোহিণীর বেশে যেন অন্য কেউ। এক রাত্রে যেন ঝড় বয়ে শুকিয়ে দিয়েছে পুরো গাছটাকে। কি হয়েছে রোহিণী দেবী, এত সকাল সকাল? কোনো উত্তর না দিয়ে রোহিণী ঘরের মধ্যে প্রবেশ করলো বিনা অনুমতিতেই। ডক্টর বর্মন তাকে না আটকিয়ে নিজেও ঢুকে এলেন, চেয়ারে বসলেন। ঘরের ভেতর শূন্যতা। এই মুহূর্তে একজন নারী আর একজন পুরুষ মুখোমুখি চেয়ারে। রোহিণীর মুখে কোনো কথা নেই। পর মুহূর্তে রোহিণীর মধ্যে পরিবর্তন দেখা গেল ধীরে ধীরে। ঠোঁটে একটা হাসির লেশ। সেই হাসি দেখে ডক্টর বর্মন জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রোহিণী, কাল কি কিছু হয়েছে? হাসির লেশটা ঠোঁট থেকে চোখে, চোখ থেকে ভুরুতে প্রবাহিত হলো। এ এক অদ্ভুত পরিবর্তন, যেন কিছু বলতে চায় সমস্ত শরীরটা। সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত ওই নারী যেন লাস্যময়ী ললিতার রূপ ধরল। বলল, এখন আমি তোমার নিখিল, সম্পূর্ণ তোমার। কাল রাতে সেই বাধা উপড়ে গেছে শিকড় থেকে। কথাটা বলে টেবিলে থাকা ডক্টরের ভিজিটিং কার্ড হাতে নিল। ওপরে বড় বড় করে লেখা, ডক্টর নিখিলেশ বর্মন। রোহিণীর হাসি তরঙ্গের মতো নিখিলের মুখে দেখতে পাওয়া গেল। মুহূর্তের মধ্যে চেয়ার থেকে উঠে রোহিণীর কাছে এগিয়ে গেল। দুহাত দিয়ে কাছে টেনে নিয়ে বলল, বলছিলাম না সব ঠিক হয়ে যাবে? কথাটা শেষ করে ডক্টর বর্মন মানে নিখিল
নিজের সম্পূর্ণ ঠোঁট দিয়ে রোহিণীর গোলাপি ঠোঁট সম্পূর্ণ আবৃত করে দিল। একে অপরের নিঃশ্বাস হজম করছে এখন দুজনেই। এতটা কাছে এই প্রথম দুজনে। এত দেরি করলে কেন তুমি? আমার তো কষ্ট হচ্ছিল নিখিল। রোহিণী আদু আদু স্বরে বলল। সরি, আর হবে না এমনটা। এবার আমরা একসাথে থাকবো সারা জীবন। একে অপরকে যেভাবে জড়িয়ে ধরলো তাতে এটুকু বোঝাই যাচ্ছে প্রাপ্তিযোগ এবার হয়তো সম্পূর্ণ হয়েছে। মিনিট খানেক পর রোহিণী হাসিটা সরিয়ে নিয়ে বলল, নিখিল, সারা রাত এই লোকটার শেষ চিৎকার চেঁচামেচি শুনে আমি ক্লান্ত। একটু ফ্রেশ হতে হবে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দেবে? ওয়াশরুমটা দেখানোর ভান করে এগিয়ে নিয়ে গিয়ে একসাথে ঢোকার ইশারা করলো ওকে। আর একটু হলে হয়তো ভালোবাসার বাঁধ ভেঙে যেত। নিজেকে সামলে নিখিলকে বাইরে আটকে রোহিণী ঢুকে গেল। আদা চা বানিয়ে টেবিলে বসেছিল নিখিল। ফ্রেশ হয়ে রোহিণী এসে যেই না দেখলো চা। আদা দিয়েছো তো? সেদিন চেম্বারে চাতে মিষ্টি কম ছিল। অ্যাসিস্ট্যান্ট সন্দেহ করবে বলে কিছু বলতে পারিনি। নিখিল বলল, জানি, সেই জন্যই তো আজ নিজের হাতে বানিয়েছি তোমার পছন্দের আদা চা। টান টান হয়ে বসে রোহিণী চাতে সুপটান দিয়ে তাকালো নিখিলের চোখে। কি করে এমন হলো আমি কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বলবে? নিখিল বলল, বলবো, তার আগে এই ডায়েরিটা একটু দেখো। এই বলে নিখিল তার ওই হলুদ ডায়েরিটা বার করে হাতে দিল রোহিণীর। সেটা নিয়ে খুলতেই দেখলো সেটা শুধু ডায়েরি না, এক ধরনের থিসিস পেপারের বিন্যস্ত কপি বলা চলে। ডায়েরির শুরুতে দুটো নাম, দ্বিতীয় নামটা পার্থর, প্রথম নাম সুজাতা মণ্ডল। রোহিণী জানতে চাইল, ইনি কি সেই, মানে তোমার প্রথম অ্যাসিস্ট্যান্ট সুজাতা মণ্ডল? নিখিল বলল, ঠিক ধরেছ। এক্সপেরিমেন্টের প্রথম গিনিপিগটা তো ওই। মোটামুটি প্রায় পুরোটাই সফল হওয়ার পর আসল ডোজটা তো পার্থর জন্য তৈরি হচ্ছিল, তাই সময় লেগে গেছে। বুঝতে তখন কিছু পারল না রোহিণী। অবুঝের মতন বলল, নিখিল, তুমি আমায় গোড়া থেকে বলো। আমিও জানতে চাই তোমার আসল পরিকল্পনা আসলে কি ছিল প্রথম থেকেই। তবে বলি শোনো। চায়ে একটা লম্বা চুমুক দিয়ে শুরু করলো নিখিল তার কথা। ছোটবেলা থেকে ডাক্তার হবার শখ ছিল, তাও চোখের। সেই শখ যখন পূরণ হতে শুরু করলো আমি জানতে পারলাম চোখের ভেতরের রহস্য। তোমাকে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলছি। প্রতিটা মানুষের চোখে লেন্স আছে, যার সাহায্যে মানুষ দেখতে পায়, তাই তো? লেন্সের সামনে একটা উবু অংশ থাকে, যাকে পিউপেল বলে। আর চোখের একদম বাইরের অংশকে কর্নিয়া বলে। কর্নিয়া আর পিউপেলকে যে নরম মাংসালো অংশ যোগসূত্র স্থাপন করায় তার নাম আইরিশ। ক্লাস 9-এ চোখের ছবি আঁকতে গিয়ে এইরকম সব টার্মগুলো শুনেছে মনে হলো রোহিণীর। তাও একটু বাধা বাধা ঠেকলো। মাছের আঁশের মতন পাতলা একটা ছোট্ট জিনিস রোহিণীর হাতে দিয়ে বলল, প্রযুক্তির খেলা খেলেছি তোমার পার্থের সাথে। চোখের অপারেশন তো আমার কথা মতো তুমি করাতে এনেছিলে। আমি পার্থর আইরিশের প্যাটার্ন কপি করে নিয়ে তার বদলে আমার বানানো একটা প্যাটার্ন দিয়ে দিয়েছি, যেমনটা তোমার হাতে দিলাম। রোহিণী বলল, প্যাটার্ন বলতে? নিখিল বলল, প্রতিটা মানুষের চোখের আইরিশের নিজস্ব প্যাটার্ন আছে, যার সাহায্যে একটা মানুষ আরেকজনের থেকে আলাদা। পার্থের আইরিশের প্যাটার্ন আমি পরিবর্তন করি। আচ্ছা, তো তোমার বানানো প্যাটার্ন ঢুকিয়ে কি লাভ হলো? রোহিণী বলল বোকার মতন মুখ করে। লাভ? যা ঘটে চলেছে তার সবটাই কিন্তু এই প্যাটার্নের জন্য। আমি এখানে 3টে মৃত মানুষের চলমান ছবি ঢুকিয়ে দিয়েছি। তোমার দিদার ছবি তোমার কাছ থেকে নিয়েছিলাম, মনে পড়ে? ইন্দু আর পার্থর দিদির ছবিও তো তুমি দিলে, তাই না? এবার কিছুটা মাথায় ঢুকেছে মনে হলো রোহিণীর। অন্তত হাসি মুখ দেখে তো সেরকমই বোঝা গেল। তা বুঝলাম, কিন্তু ডাক্তারবাবু, কাল যে আমি ফোন করলাম রাত্রে নতুন সিম থেকে, বললাম আমার চোখটা দেখে দেবেন এক্ষুনি, ধরতে পারলেন না তো আমার গলা? রোহিণী হাসতে হাসতে বলল, ধরতে পারিনি সত্যি, কারণ ভেতরে ভেতরে চাপা উত্তেজনা কাজ করছিল। বিনা প্রেসক্রিপশনে যে ড্রাগটা কাল তোমাকে নিজ থেকে নার্সকে দিয়ে দেওয়ালাম তাতে আদৌ কতটা কাজ হবে সেটার জন্যই চিন্তা করছিলাম। ঔষধটাতে পার্থ এতটা ঘুমে ভেসে যাবে যে স্বপ্ন দেখবে কিন্তু চোখ খুলে জেগে উঠতে পারবে না, তারপর হার্ট ফেল করতে বাধ্য। রোহিণী জিজ্ঞাসা করলো, আচ্ছা, ও চোখ বন্ধ করলেই এমন হতো কেন? নিখিল উঠে গিয়ে ড্রাগের থেকে চৌকো একটা চিপ বার করে রোহিণীর হাতে দিয়ে বলল। অদ্ভুত দৃষ্টিতে রোহিণী দেখল একটা লাল আলো আর একটা সবুজ আলো। মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না দেখে নিখিল বলল, এই চিপ থাকে আমার কাছে, আর ওই রকম আইরিস প্যাটার্ন ছিল পার্থের চোখে। ও চোখ বন্ধ করলেই এই চিপটা নিজে থেকে অ্যাক্টিভ হয়ে যায় আর চলতে শুরু করে। ইন্দু আর তোমার দিদা এসে দেখা দিয়ে ওই আইরিশের প্যাটার্নের সাথে খেলা করে, বাকিটা ওর মধ্যে নিজে থেকেই তৈরি হয়। মনে রাখবে, ভয় একবার ভেতরে যদি ঢোকানো যায়, ব্রেন নিজের মতন করে দৃষ্টি তৈরি করে ফেলে। নিখিল আবারও বলে, আইরিস চিপটা বানানোই ছিল আমার থ্রিসিসের আসল উদ্দেশ্য। এতদিন ধরে আজ আমি সফল হয়েছি। আমার প্রথম শিকার ছিল প্রথম অ্যাসিস্ট্যান্ট সুজাতা। ওকেও ঠিক এইভাবেই আমি মেরে ফেলি, আর এইবার সফলভাবে পার্থকেও সরিয়ে দিলাম। সাথে সাথে অট্ট হাসিতে ফেটে পড়ল নিখিলের গলা। তার মানে অন্ধকারে ও যে নিজের দিদাকে দেখলো, বা আমার দিদাকে দেখলো, বা ইন্দুকে দেখলো, সেগুলো সম্পূর্ণ তোমার চিপের কারসাজি? ওর আসলে কিছুই হয়নি? ঠিক তাই,
শুধু তাই না, ওদের দিয়ে ভয় দেখানো, গলা টিপতে ছুটে আসা এইসবও ভ্রম। আইরিশের মাধ্যমে আমি ভ্রম সৃষ্টি করে ওর দৃষ্টিভ্রম করেছি। রোহিণী তখন জিজ্ঞাসা করলো, ওষুধগুলো যে দিতে সেগুলো আসল কি? সাধারণত আই ড্রপ 2টো দিয়েছিলাম, সাথে প্রথম দিন একটা হালকা ডোজের ঘুমের ওষুধ দিয়ে দিই। চোখের পাতা একে অপরের সাথে স্পর্শ হলেই চিপ অ্যাক্টিভ হয়ে যায়, আর ব্যাস। এবার কিছুটা ধাতস্থ হলো রোহিণী, কিন্তু হাসতে হাসতে রোহিণী নিজের শরীরে দুর্বলতা অনুভব করলো। মাথাটা ঝিমঝিম করছে, যেখানে বসে আছে সেই জায়গাটাও দুলছে, বসে বসেও ডলতে লাগলো। আমার শরীরটা ঠিক লাগছে না, চোখটা ভার হয়ে আসছে। নিখিল, হঠাৎ করে কি হলো আমার? এই চাটা। কথা বলেই 2 চোখ বন্ধ করে দিল রোহিণী, ঘুমের ঘোরে আচ্ছন্ন। নিখিলের ঠোঁটের কোণে শয়তানি হাসি। এবার আসল মানুষ শয়তান বেরোলো নিখিলের ভেতর থেকে। প্রতিহিংসার আগুন যেন নিখিলের 2 চোখে। বছরের পর বছর অন্যের সাথে থেকে এখন নাকি ডক্টর নিখিল বর্মনকে নিয়ে থাকবে। আমাকে নিয়ে থাকবে তো বিয়ে করতে গেলি কেন? আমি বলেছিলাম বলে? আমার তখন কিছু উপায় ছিল? বেকার ছিলাম। তোর বাবার কথা ভেবে আমিও চলে গেলাম পড়তে অনেক দূরে। বিয়ের পর আমি যোগাযোগ করতে চাইনি। তুই আমাকে তারপর শান্তি দিসনি, আমার সারা জীবনটা নষ্ট করলি। কেন কেন কেন? এবার আবার আমার সাথে সোহাগ করবে মেয়ে? তোর সামনে দুটো খুনের শিকার করলাম, তারপর কি করে তোকে বাঁচিয়ে রাখতে পারি লক্ষ্মীটি? রান্নাঘরে নিখিল গিয়ে ঘুমের ওষুধের শিশিটা আবার ঢুকিয়ে রেখে দিল। ফিরে এসে এগিয়ে গেল রোহিণীর সুন্দরী মুখের দিকে। এই লক্ষ্মী মুখটা না জানি কতবার নিখিলকে হাতছানি দিয়েছিল বিয়ের আগে, কিন্তু তখনও পর্যন্ত ছুতে দেয়নি। ইচ্ছে করছে গলাটা টিপে দিয়ে একদম শেষ করে দিই। যেই না ভাবা, তখনই নিখিলের হাত দুটো গলার কাছে চলে গেল। গলার কাছটা কি একটা কালশিটের দাগ আগে থেকেই ছিল, খেয়াল করলো। ঠিক সেই মুহূর্তে চোখ খুলল নারী শরীরটা। সেই চোখ বিভৎস ভয়ানক। আগুন ঝরছে 2 চোখে, জ্বালা মেটানোর আগুন, প্রতিশোধের জ্বালা মেটানোর লিলিহান শিখা। নিখিল হকচকিয়ে 2 হাত পেছনে সরিয়ে নেয়। রোহিণী সোজা হয়ে বসে, মুখ ফুটে স্বর বেরোতে থাকে। সেই স্বর বড্ড জোরালো, ঘরের চারিদিক থেকে প্রতিধ্বনিত হচ্ছে। চিনতে পারছেন ডক্টর? কোনো এক চেনা পুরুষ কণ্ঠ। এ কি অদ্ভুত ব্যাপার! নারী শরীর থেকে এইরকম ভাবে পুরুষ নালীর স্বর বের হচ্ছে কি করে? তালগোল পাকিয়ে যাচ্ছে। রোহিণী, তুমি তুমি গলাটা এমন কেন? নিখিল প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আমায় চিনতে এত কষ্ট হচ্ছে? আমি রোহিণী না। তাহলে কে আপনি? থমথমে গলায় প্রশ্ন করল নিখিল। আমি পার্থ, আপনার দ্বিতীয় শিকার। নারী দেহ বলে উঠল। আমার দ্বিতীয় শিকার? মানে? এটা কি করে সম্ভব? সবই সম্ভব ডাক্তার, এটা রোহিণীর শুধু শরীর মাত্র। না, এটা সম্ভব না। আপনি পার্থ নন, এসব ভুল, মিথ্যে, এটা হতে পারে না। রোহিণীর শরীর উঠে দাঁড়ালো, হাওয়াতে ভাসছে মনে হলো। তারপর ঠোঁটে বিষাক্ত হাসি টেনে বলল, রাতের পর রাত আমায় ছেড়ে রোহিণী ফোনে আপনার সাথে প্রেমালাপ করত। আপনার জন্য সে আমার কাছে আসতে পারেনি। বিয়ের পরও আপনি শান্তি দিলেন না। আমি কি কিছু জানি না ভাবছেন? দিনের পর দিন, রাতের পর রাত সহ্য করে গেছি এই ভেবে যদি রোহিণী সব ভুল বুঝতে পারে। কিন্তু দুজন মিলে আমাকে যে মারার পরিকল্পনা করেছো, সেটা গুণাক্ষরেও যদি টের পেতাম তাহলে। ভাবতে পারছে না নিখিল। নিজে ডাক্তার হয়েও এমন অভিজ্ঞতা এই প্রথম। সাইকোলজির পড়াশুনো কোনোটাই তার কাজে লাগবে না। শরীর একজনের, আত্মা আরেকজনের। শরীরে জোর সঞ্চয় করে কোনো রকমে নিখিল বলল, রোহিণী কোথায়? কথাটা শোনা মাত্র খিলখিলিয়ে হেসে উঠল রোহিণীর শরীর। পুরুষালী গলাতে বলল, কাল রাতে সেও শেষ হয়ে গেছে। কিন্তু কি করে? তুমি ওকে খুন করেছো? হ্যাঁ, গলা টিপে শেষ করে দিয়েছে। কিন্তু তুমি তো মরে গেছো পার্থ, তাহলে কি করে মারলে? যেভাবে, এখন তোমাকে শেষ করব। কথাগুলো শোনার পর নিখিল শিথিল হয়ে বসে পড়ল মেঝেতে। অনুভব করতে লাগলো গলার চারপাশে আস্তে আস্তে চাপটা ক্রমশ বাড়ছে আরো জোরে জোরে। নিঃশ্বাসের গতি মন্দন হচ্ছে। সমাপ্ত হলো আইরিশ রহস্য গল্পটি। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন এমন ইন্টারেস্টিং গল্প পেতে।